কথা এমন একটা অস্ত্র যা দিয়ে মানুষকে ক্ষতবিক্ষত করে দেওয়া যায়। কথা এমন একটা অস্ত্র যেটা দিয়ে মানুষকে আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়। কথা এমন একটা অস্ত্র যেটা দিয়ে মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়। কথা এমনই একটা অস্ত্র যা দিয়ে একটা মানুষকে সুখে ভরিয়ে দেওয়া যায়। কথা এমন একটা অস্ত্র যা দিয়ে একটা মানুষকে ভালোবাসায় পরিপূর্ণ করা যায়, একটা মানুষকে আবার নতুন জীবন দেওয়া যায়। একটা বস্তুকে পোড়াতে গেলে আগুনের প্রয়োজন হয়, কিন্তু একটা সংসারকে ভাঙতে গেলে বা একটা মানুষের মনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে গেলে কোনো আগুনের প্রয়োজন হয় না। একটা মানুষের একটা কটু কথাই যথেষ্ট। কথায় আছে না যে কথাতেই জয় আর কথাতেই ক্ষয়, কথাটা কিন্তু একদম খাঁটি বাস্তব। তাই একটা মানুষ কথাতেই পারে একটা মানুষকে আঘাত করতে, আবার সেই কথা দিয়েই পারে একটা মানুষকে ভালোবাসতে বা সম্মান করতে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হবে, অনেক গল্প হবে। চলো আগে ব্লগটা শুরু করা যাক। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আজকে বাসি কাজ থেকে এই ব্লগটা শুরু করলাম, আর ঘুম থেকে উঠেছি কিন্তু ঠিক টাইম মতোই, একদম 5:30। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ মানে তো বাকিই থাকে, সব কিছু ফেলে ধুয়ে কিন্তু চলে যাই মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক থেকে ফিরে এসে কিন্তু সংসারের সমস্ত কাজবাজে হাত দিই। মাঝে মধ্যে গোপালকে জাগাতে একটু দেরি হয়ে যায়, আর কখনো সখনো কিন্তু গোপালকে সবার আগেই ঘুম থেকে তুলি। চেষ্টা করি গোপুকে সবার আগে ঘুম থেকে তোলানোর, কিন্তু মাঝে মাঝে হয়তো কাজের চাপে একটু দেরি হয়ে যায়। ভাবি হয়তো এই কাজগুলো করে স্নান করে একবারে পুজোটা সারবো, আবার কখনো কখনো কিন্তু গোপালকে ওই জামা কাপড় ছাড়িয়ে মানে নিজে জামা কাপড় ছেড়ে তারপর কিন্তু গোপুকে ঘুম থেকে তুলে দিই, পরে আবার কাজকর্ম করে স্নান টান করে পুজো দিই। মানে যখন যেমন তখন তেমন, মানে সবার সাথে তো সবার তুলনা করলে চলে না, কারণ সবার সংসারে কাজকর্ম তো এক হয় না। তো আমার যেমন কাজ আমি কিন্তু সেই তালে তালেই তাল মিলিয়ে চলার চেষ্টা করি। আজকে কিন্তু বাসি কাপড়টা ছেড়ে আগে গপুকে ঘুম থেকে তুলে তারপর অন্যান্য কাজবাজে হাত দিয়েছি। আর কালকে তোমরা দেখেছিলে যে মাটির উনুনটা ঠিক করেছি, সমস্ত কাজবাজ করতে করতে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়ে তারপর সমস্ত কাজবাজগুলো করেছিলাম। তো সেই ভাতটা আমার এখন হয়ে গেছে সমস্ত কাজকর্ম করতে করতে। আর এখন রান্নাটা কিন্তু আমি ওই গ্যাসেই করব, শুধু ভাতটাই ওপরে করে দেখোই তোমরা। আর সকালে সবার চা সব কিছু খাওয়া হয়ে গেছে, আর ভাতটা করে বাসি কাজকর্মগুলো করতে করতেই তো আমার ভাতটা হয়ে গেল। চলে আসলাম সোজা ছাদে, একটু টিফিন করে নিচ্ছি, একটু খিদে খিদেও পেয়ে গেছে। আর যেহেতু অনেকক্ষণ ধরে জলের কাজ করছি, ভাতটা তো বসিয়ে দিয়ে মোটা একটা কাঠ ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে ভাতটা হয়ে যাচ্ছিল। কিন্তু জলের কাজগুলো তো যেহেতু করতে হচ্ছিল, তো নিচে না অনেকটাই ঠান্ডা লাগে, তো ওপরে একটু চলে আসলাম, কারণ এই সকালের মিষ্টি রোদটা না গায়ে মাখলে বেশ লাগে। তো একটু রোদ মেখে তারপরে আবার টিফিনটাও সেরে ফেললাম, সেই সঙ্গে আবার চলে আসলাম নিচে। আজকে লাউ রান্না করব। কালকে তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই লাউ এনেছে, তো সেটাই রান্না করব। আর যে ইলিশ মাছটা দেখেছিলে কালকে রান্না করেছিলাম, তো সেই মাথা দুটোতে রেখে দিয়েছিলাম, তো মাথা দুটো দিয়ে কিন্তু এই লাউ দিয়ে রান্না করব আজকে। আর আজ মানে আমার সত্যি কথা বলতে ভেতরে ঢুকলেই যেন মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর পাটাও যেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে আসছে। এই জন্য মেঝেতে একটা বস্তা পেতে নিয়েছি, আর ঘরের জন্য না একটা জুতো রেডি করে নিয়েছি। যদিও আমাদের গ্রামের নিয়ম যে জুতো পরে রান্না করতে নেই, কারণ অনেক গুরুজনরা মানে এই রান্না খাবার খান, তো এখন আর পারি না অত নিয়ম করতে, কারণ জুতোটা না পরলে মেঝেতে যেন একদমই পা দিতে পারি না, আর পা প্রচণ্ড পরিমাণে ব্যথাও করে, গোড়ালিও ব্যথা করে। তো সেই কারণে বস্তাও পেতে নিই, আবার মাঝে মাঝে জুতোটাও পরে নিই। তো যাই হোক, রান্না বান্না বসিয়ে দিয়েছি। ওদিকে লাউয়ের তরকারিটা আর কি লাউটা ভাপাতে বসিয়েছি, লাউটা ভাপানো বসিয়ে এদিকে দেখো যতগুলো বাসন ছিল কালকের সব বাসনপত্রগুলো আমি একদম গুছিয়ে নিলাম, উপর করে রেখেছিলাম। আর ডালিয়াটাও শেষ হয়ে গেছিলো কয়েকদিন ধরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো 1 প্যাকেট ডালিয়াও এনেছিলাম, আর ডালিয়াটাও কিন্তু একটা কৌটোতে ভরে রেখেছি।
আর ওদিকে লাউ ভাপানোটাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছের মাথাটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর লাউটা ভাপিয়ে রান্না করলে কি হয়, লাউ বেশি জাল হলে কিন্তু টকটক হয়ে যায়। তো এই ক্ষেত্রে লাউটা যদি একটু ভাপিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সেই টক ভাবটাও আসে না, আর স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। আর লাউটা একদমই নর্মালি প্লেনভাবে রান্না করব। এতে আমি দিয়ে দিয়েছিলাম জিরে আর আদা বাটা আর মিষ্টি, কারণ লাউ তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সঙ্গে, আর মাছের মাথা দুটোও একসাথে দিয়ে দিয়েছিলাম। তাহলে একবারে কি হবে, লাউ তরকারিটা রান্না হতে হতে মাছের মাথাগুলো একদম লাউয়ের সাথে মিশে যাবে, খেতেও না বেশ লাগবে, মানে পুরো মাছের গন্ধটা লাউয়ের সাথে লেগে যাবে। তো এদিকে লাউ তরকারিটা বসিয়ে দিলাম, আর ওদিকে কিন্তু অন্বেষা বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে। আর আজকে অন্বেষার পড়া অফ আছে আর কি, মানে পড়া আছে কিন্তু ও যাবে না, কারণ ওর বিকেলে একটু প্রোগ্রাম আছে নাচের, তো সেই কারণে ও যাবে না। তো আজকে ও মানে বিছানার থেকে বলছে বাবা আমি মাংস খাবো, চিকেন খাবে আর কি, মাংস খাবে। তো সেই মতো ওর বাবা, ও আবার মাংস ছোটোবেলার থেকে ও মাংস খেতে চাইলে ওর বাবা একদম মাংস আনবেই আনবে, সেদিন যে করেই হোক অল্প হলেও আনবে। তো বলছে, তো ওর বাবা বাজারে যায়নি, আমাদের কাছেই যেহেতু বাজার, তো অন্বেষাকে বললো যে তাহলে তুই গিয়ে নিয়ে আয়। তো অন্বেষা দৌড়ে গিয়ে মাংসটা নিয়ে আসলো। আসলে ছেলে বা মেয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য করতে নেই, কারণ আজকালকার যুগে একটা ছেলে যা পারে একটা মেয়েও কিন্তু সমান অংশীদার, সে সব কিছু করতে পারে। কিন্তু আমরা হয়তো মানে পারিপার্শ্বিক চাপের জন্য মেয়েকে দিয়ে এটা ওটা করাই না, তবে মেয়েরা ইচ্ছে করলে কিন্তু এখন সবই করতে পারে আস্তে আস্তে, যেটা হয়ে আসছে। আর মেয়ে হলো ঘরের লক্ষ্মী, মেয়েকে কিন্তু কেউ অবহেলা কখনোই করো না, কারণ মেয়ে সত্যি কথা বলতে একটা সংসারের লক্ষ্মী কিন্তু মেয়ে। মা যখন অসুস্থ হয়ে বিছানায় দুদিন পড়ে থাকে তখন কিন্তু এই মেয়েরই সব থেকে বিশেষ প্রয়োজন হয়। যখন আমরা মায়েরা একটা বয়স পর একাকিত্ব অনুভব করি তখন কিন্তু মনের কথাগুলো হাজব্যান্ড ছাড়া আর কাউকেই শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। আবার এমন এমন কিছু কথা আছে যেগুলো কিন্তু হাজব্যান্ডকেও শেয়ার করা যায় না। তো একটা মেয়ে থাকলে তাকে কিন্তু মন খুলে অনেক কথাই শেয়ার করা যেতে পারে। সেক্ষেত্রে মেয়ে কিন্তু ঘরের লক্ষ্মী, মেয়েকে কিন্তু আমরা কখনোই অবহেলা করতে পারি না। কন্যা ভ্রূণ হত্যা যদিও আগের থেকে অনেক কমে গেছে, তবুও কিন্তু সমাজে একটা মনোভাব রয়েই গেছে যে মেয়ে হয়েছে তাকে বিয়ে দিতে হবে, কত টাকা প্রয়োজন। এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের সবার মন থেকে দূর করতে হবে, কারণ ভগবান তাকে সৃষ্টি করে পাঠিয়েছে, সে ইচ্ছে করে ছেলে বা মেয়ে হয়ে আসেনি। ভগবান যা পাঠিয়েছে সেটা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হয়। একটা ছেলেকে আমরা যেমনভাবে মানুষ করি, একটা মেয়েকে যদি আমরা ঠিক তেমনভাবেই মানুষ করতে পারি তাহলে কিন্তু একটা ছেলের সমযোগ্য একটা মেয়ে হতে পারে, এবং তাকে তেমনই সম্মান দেওয়া উচিত সে যেন রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারে। তাই মেয়ে কখনো ঘরের অলক্ষ্মী হতে পারে না, মেয়ে মানেই কিন্তু ঘরের লক্ষ্মী। আর মেয়ের সৌন্দর্য, ঘরের সৌন্দর্য কিন্তু একটা নারী ছাড়া কিন্তু একটা সংসার সম্পূর্ণ মানে রূপে অসম্পূর্ণ। তো সেক্ষেত্রে আমরা সবটা বুঝেও মেয়েদের আজও অবহেলা করে চলেছি। এই মনোবৃত্তিটাই কিন্তু আমাদের পাল্টাতে হবে। একটা মেয়ের গর্ভ থেকেই কিন্তু একটা ছেলের উৎপত্তি, তো সেখানে তাকে সেই মানসিকতাটা আনতে হবে, মেয়ে ছাড়া সারা সমাজ গোটা পৃথিবী কিন্তু অন্ধ। তো ছেলেকেও আমরা যেমন সম্মান করি মেয়েকেও কিন্তু ঠিক তেমনভাবেই সম্মান করতে হবে, এবং একটা ছেলেকে যে মনোভাব নিয়ে আমরা মানুষ করি বা বড় করি, একটা মেয়েকেও কিন্তু ঠিক সেই মনোভাব নিয়ে তাকে বড় করতে হবে, তাকে মানুষ করতে হবে। ওদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়ে এসেছি। তো মাংসটা হতে হতে আমি দেখো এখন ঘরের অন্যান্য যে ক্লিনিং বা ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। যদিও আমার ঘরে তেমন কোনো দামি ফার্নিচারই নেই, তবে যেটুকু আছে সেটুকুই পরিষ্কার ক্লিন করে রাখার চেষ্টা করি। আসলে ঘরটা ঘরই, এবং যার ঘরে যেটুকু আছে আমার মনে হয় তাকে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছে, আর মাছগুলো দেখো কি সুন্দর করে খাচ্ছে। সত্যি মাছগুলো যখন খায় না দেখতে যে কি ভালো লাগে, মানে প্রত্যেকটা মাছ হুড়োহুড়ি করে দৌড়িয়ে আসে যে তারা খাবার খাবে। তো দেখতে এত ভালো লাগে জিনিসটা, দারুণ লাগে। গল্পে গল্পে কথায় কথায় কাজে কাজে কিন্তু আমার পুরো মাংসটা হয়ে গেছে। আর তারপরে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি, কারণ তাড়াতাড়ি করে অন্বেষাকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম অন্বেষার নাচের প্রোগ্রামে।
আর আজকের মাংসটা কিন্তু প্লেন আলু দিয়ে রান্না করেছে, আর যদিও আমি প্লেন আলু দিয়েই মাংসের ঝোলটা রান্না করি। তো যাই হোক, দেখো এখানে উপস্থিত হয়ে গেছি। আর এত তাড়াহুড়া করে বাড়ির থেকে বেরিয়ে গেছি, মানে ওকে বাড়িতে যে রেডি করিয়েছি সেগুলো কোনো ভিডিওই করতে পারিনি। চলে এসেছি রানাঘাট নজরুল মঞ্চে। খুব সুন্দর অনুষ্ঠান, একের পর এক নৃত্যানুষ্ঠান দেখছিলাম। আর অন্বেষণটা শেষ হয়েছে পরে কিন্তু বাড়িও চলে এসেছিলাম। আসলে আমরা সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সাথে এতটাই কানেক্ট হয়ে গেছি, সুখী হতে হতে কীভাবে যে আমরা একা হয়ে যাচ্ছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। তবে যখন একাকিত্বে আমরা ভুগি তখন বুঝতে পারি যে আমাদের পারিপার্শ্বিক কতটা অভাব, মানুষের কতটা অভাব আমাদের জীবনে। তখন কিন্তু বুঝতে পারি যখন একাকিত্বটা ভোগ করি। সত্যি এখন ফোন, ইন্টারনেট এগুলো হয়ে সবাই সবার সাথে যে কানেক্টেড সেই জিনিসটাই আমাদের মধ্যে নেই। পরিবার বলতে আমরা এখন কিছুই বুঝি না, আমাদের যত কিছু সব যেন মোবাইলে আটকা পড়ে আছে। তো যাই হোক, চলে এসেছিলাম। আর এখানে এসে বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর প্রত্যেকটা নাচ অসাধারণ হয়েছিল। আর আমাদের অন্বেষাদের নাচটাও দারুণ দারুণ হয়েছিল। কি বলবো, প্রত্যেকটা নাচ অসাধারণ, মুগ্ধভাবে দেখছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ, প্লিজ তোমরা একটা লাইক করো আর মতামত একটু কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ দেখি, তাই তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটাও তোমরা ফুল ওয়াচ দিও। তো চলো একে অপরকে সাহায্য করে এভাবে এগিয়ে যাই, আমরা সবাই পরিবার হয়ে যাই। তো চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।